আগে আমার ঘুম ভাঙল। শাওন আজও আমাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে আছে। আমি হালকা ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালাম। উনি এখনও ঘুমাচ্ছেন। আমি ওনার হাতটা আস্তে করে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে উনি নড়ে চড়ে আমার আরও কাছে চলে আসলেন আর সেভাবেই ধরে রইলেন। কি করব এখন? শাশুড়ি ঘন দর, ছেলে তো সকাল সকাল উঠত, কিন্তু এখন দেখো ওদিকে শ্রবণটাকে কাল রাত থেকে দেখলাম না। হয়তো শাওনের কাজিনরা নিয়ে গেছে, ওর কাছে যেতে হতো, কিন্তু এখন ওটার উপায় নেই। তাছাড়া আমি ওনাকে ঘুম থেকে ওঠাতেও চাচ্ছি না, তাই অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে 1 ঘন্টা হয়ে এলো, তাও উনি ঘুমাচ্ছেন। বুঝি না উনি এক পাশে ফিরে যে আমাকে ধরে থাকেন, অন্যদিকে ফিরতে ইচ্ছে করে না। এদিক ওদিক না ফিরে ঘুমায় কিভাবে এক পাশে ফিরেই। মিলা আজ কি আর বের হতে ইচ্ছে করছে না? দরজার বাহির থেকে বলল নিপা, পাশে অন্য কাজিনগুলোও আছে, ওরা সবাই বাহিরে অনেক হাসাহাসি করেছে। আমি সাথে সাথে শাওনের হাত ছাড়িয়ে নিয়ে উঠে বসলাম বিছানা থেকে নামার জন্য, কিন্তু শাওন আমার হাত ধরে নিল। আমি চমকে ওনার দিকে তাকালাম। উনি এক হাত ভাঁজ করে তার উপর মাথা উঁচু করে রেখে আমার দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছেন, অর্থাৎ উনি এখনও আমাকে ছাড়বেন না। আমি গলার স্বর নামে অনুরোধ করে বললাম, প্লিজ এখন যেতে দিন আমাকে, সবাই কি মনে করবে? শাওন বলল, ওকে। উনি আমার হাত ছেড়ে দিলেন। আমি সাথে সাথে বিছানা ছেড়ে নামলাম, কিন্তু শাড়ির আঁচলের টান অনুভব করে থেমে গেলাম। ব্যস্ত হয়ে পিছনে ঘুরেই অবাক হয়ে গেলাম। উনি উঠে বসে আমার শাড়ির আঁচলটা হাতে ধরে নিয়েছেন। আমি নিচু গলায় বললাম, কি শুরু করেছেন আপনি? ওদিকে বাহিরে দাঁড়িয়ে ওরা সবাই হেসেই যাচ্ছে। শাওন অন্য হাত দিয়ে ইশারা করে বলল, এখানে আসো। আমি শাড়ির আঁচল টেনে নেওয়ার চেষ্টা করে বললাম, কখনোই না, আমি জানি তো আপনি আমার সাথে আবার কি সব করবেন। শাওন শাড়ির আঁচলটা হাতে পেঁচিয়ে এক টান দিতেই আমি ওনার কাছে চলে এলাম। আমার হাত দুটো এসে পড়ল শাওনের কাঁধের উপর। উনি গম্ভীর চোখে তাকিয়ে আমার মুখের সামনে এসে পড়া চুলগুলো সরিয়ে দিলেন। আমি চোখ বন্ধ করে নিলাম। বাহিরে থেকে আমার কেউ দরজা ধাক্কাতে বলল, তোরা কি আজ আর বের হবি না? বলেই সবাই হাসতে লাগলো। আমি শাওনের উপর থেকে হাত সরিয়ে নিলাম। তারপর এদিক ওদিক তাকিয়ে বললাম, ছাড়ুন এখন প্লিজ। বকুলকে বলবা আমাদের মধ্যে সব স্বাভাবিক আছে, আর আমি তোমাকে আদরও করিনি। শাওন বলল। আমি হকচকিয়ে গেলাম আর শাওনের দিকে তাকালাম, কিন্তু উনি মজা করছেন না, বরং সিরিয়াস হয়ে কথাটা বলেছেন। আমি কি বলবো বুঝতে পেরেও এদিক ওদিক তাকাতে লাগলাম। আর এখন আগে শাওয়ার নেও, তারপর রুম থেকে বের হও, বলে শাওন আমার শাড়ির আঁচল ছেড়ে দিল আর বাথরুমের দিকে ইশারা করলো। আমি উঠে দাঁড়ালাম। সাথে সাথে শাওন আবার আমার হাত ধরলো। আমি চমকে তাকালাম। তোমার সব কিছু আমাদের কাবাটে রাখা, বলেই শাওন ওর কাবাটের দিকে ইশারা করলো। তারপর আমার হাত ছেড়ে দিল। আমি এগিয়ে গিয়ে কাবাটা খুললাম। ওনার একটা কথা, আমাদের কাবাটা, আমার মুখে হাসি নিয়ে এলো। আমি সব নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। সবই তো করলাম, কিন্তু শাড়ি কি করে বাথরুমে পরবো? রুমে তো আবার উনি আসতেন, তাই মাথার তোয়ালে বেঁধে শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে বের হয়ে এলাম। উনি নেমে খাটে বসেছিলেন। আমাকে বের হতে দেখে বললেন, আমার জন্য ওয়েট করো, বলে উনি জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেলেন। আমি এবার একটা হাফ ছেড়ে নিজের শাড়ি ঠিক করতে লাগলাম। উনি খানিকক্ষণ বাদেই একটা সাদা শার্ট আর আকাশি রঙের জিন্স পরে মাথা মুছতে মুছতে বের হয়ে এলেন। আমি ওনার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলাম। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে কাছে এগিয়ে আসতে লাগলেন। আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম, তাই তাড়াতাড়ি রুমের দরজা খুলে বের হয়ে গেলাম। উনি না হলে আবার আমাকে জ্বালানো শুরু করে দেবেন, কিন্তু বের হতে না হতেই উনি এসে আমার হাত ধরে নিলেন। আমি চমকে ওনার দিকে তাকালাম। বলেছি না অপেক্ষা করতে, একসাথে নিচে যাব। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। আমি কি বলবো বুঝতে না পেরে তাকিয়ে রইলাম।
চলো এখন, বলে শাওন আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সিঁড়ির কাছে এসে আমি হাত ছাড়িয়ে নিলাম। শাওন আমার দিকে প্রশংসূচক চোখে তাকালো। সবাই দেখবে? আমি চোখ নামিয়ে বললাম। শাওন আবার আমার হাত ধরে নিয়ে বলল, আমি সবার দেখা নিয়ে মাথা ঘামাচ্ছি না, তাই তুমিও ঘামানো বন্ধ করো। আমি আর কিছু বললাম না। নিচে সবাই বাসা সাজাচ্ছে। আমাদের দেখে কাকিমণি বলল, এত সময় আসতে ইচ্ছে হলো? নিপা বলে উঠল, ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল, তাও সাড়া দিল না। সবাই হাসতে লাগলো। হয়েছে তোর? শাওন ভ্রু কুঁচকে নিপাকে বলল, না, এখন মিলাকে লাগবে আমাদের, কাজ আছে। চোখ পাকিয়ে বলল নিপা। অন্য কাজিনরাও কোমরে হাত দিয়ে সূচক মাথা নাড়ালো। পলক এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ হাসছে। আমি জানি তো কি কাজ। ওকে উল্টাপাল্টা প্রশ্ন করায় কাজ, তাই ভুলে যা, ও আমার সাথেই থাকবে। শাওন সিরিয়াস হয়ে বলল। নিপা রেগে কাকিমণিকে বলল, মা দেখেছো কিভাবে বইয়ের হয়ে আমাদের সাথে ঝগড়া করছে? কাকিমণি কিছু না বলে শুধু হাসলেন। আমি মাথা নিচু করে রইলাম। উনি এখনও আমার হাত ধরেই আছেন, ছাড়াছাড়ির নাম নেই। শাওন ওদের পাত্তা না দিয়ে আমাকে চেয়ারে নিয়ে বসালো আর আমার পাশে বসলো। আমার শাশুড়ি সিঁড়ি দিয়ে তক্ষুনি নিচে নেমে এসে দাঁড়ালেন। সবার খাওয়া শেষ, তোদের জন্য অপেক্ষা করতে করতে শেষ আমরা। বলতে বলতে পিসামণি আমাদের সামনে আলু ভাজি আর রুটি রাখলেন। কুমড়ো ভাজি নেই। আমি আর শাশুড়ি দুজন একসাথেই বলে উঠলাম। আমি চমকে শাওনের মায়ের দিকে তাকালাম। সবাই স্বস্তিত হয়ে গেল, কিন্তু পরেক্ষণে হেসে দিল। শাওনও নিঃশব্দে হেসে দিল। যাক, এতদিনে তোমার মধ্যে সুবুদ্ধি হয়েছে। শাওনের মা শক্ত মুখে তাকিয়ে আমাকে বলল, এটা প্রশংসা নাকি? না, বুঝলাম না। কুমড়ো আজ নেই, কাকিমণি বললেন। সমস্যা নেই, শাওন বলল। শাওনের কুমড়ো তো এখন মিলা, বলে উঠল পিসামণি। সবাই আবার হেসে দিল। শাওন আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। এখন কথা না বলে ওদের খেতে দে। শাওনের মা সবাইকে বলল। শাওন আমার 3টা প্লেট সাজালো। একটা আমার সামনে রেখে অন্যটা ওর মায়ের জন্য এগিয়ে নিয়ে গেল। শাওনের মাকে এই প্রথম আমি হাসতে দেখলাম। শাওন ওর মাকে নিয়ে এসে আমার পাশে চেয়ারে বসালো। আমি সরে যাওয়ার জন্য উঠতেই শাওনের মা শক্ত মুখে বললেন, তোমাকে উঠতে বলেছি। আমি অপ্রস্তুত হয়ে তাকিয়ে আবার বসলাম। শাওন ওর প্লেট নিয়ে আমার পাশে এসে বসলো। আমার যে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে সেটা আমিই জানি। ভাবা যায় শাশুড়ি পাশে বসে খাচ্ছি। শাওন আমার দিকে প্রশংসূচক চোখে তাকালো। আমি না সূচক মাথা নেড়ে খেতে লাগলাম। আজ বউ ভাত, শাড়ি চেঞ্জ করে আমি যেটা দেব সেটাই পরবে তুমি, শাশুড়ি বললেন আমাকে। আমি ওনার দিকে চোখ পিট করে তাকিয়ে সূচক মাথা নাড়ালাম। খাওয়া শেষ হতেই শাশুড়ি আমাকে বললেন, আমার রুমে এসো, শাড়ি নিয়ে যাও। আমি ওনার পিছু পিছু ওনার রুমে গিয়ে ঢুকলাম। এই প্রথম আমি আমার শাশুড়ির রুমে ঢুকলাম। উনি একটা অনেক সুন্দর কালো খয়েরি রঙের শাড়ি আমার হাতে দিলেন। এটা পরে আসো, উনি আমাকে বললেন। উনিও শাওনের মতোই হাসে না। শাওনের মতো বলতে শাওন আগে যেমন গোমরামুখী ছিল তেমনই। হয়তো সুইটির শোকে নাকি উনি এমনই। আমি শাড়ি নিয়ে বের হয়ে এলাম। রুমে এসে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর শাড়ি পরতে লাগলাম। শাড়িটি সত্যিই অনেক সুন্দর। আমি শাড়িটা ঠিকভাবে পরে নিলাম। পেছন থেকে বলে উঠল শাওন। আমি অনেক বেশিই চমকে উঠলাম। উনি কিভাবে? আমি তো দরজা বন্ধ করেছিলাম। তাহলে আমি স্বস্তিত হয়ে দাঁড়িয়ে রইলাম। পেছনে ঘুরলাম না, এটাই হওয়ার বাকি ছিল মনে হয়। আমি এখন কি করব? উনি আমার শাড়ি পরা পুরোটা আমি মাথা নিচু করে রইলাম আর এক হাত দিয়ে শাড়ির আঁচল চেপে ধরলাম। আমি দেখতে চাইনি, তোমার দোষ, তুমি বেলকুনি চেক করনি। শাওন শান্ত গলায় বলল। এখন উনি সহজেই আমার ঘাড়ে দিয়ে দিলেন। উনি ইচ্ছে করে সবটা সত্যিই। উনি অনেক বেশিই খারাপ। আমার এই পরিস্থিতিতে এখন অদৃশ্য হয়ে যেতে ইচ্ছে করছে। আমি ওভাবেই দাঁড়িয়ে রইলাম। উনিও আর কোনো কথা বলছেন না। পেছনে ঘুরতেও তো কেমন লাগছে, কিন্তু এভাবে আর কত সময়? নিচে সবাই অপেক্ষা করছে হয়তো। কি করছো তুমি আমার উপর?
শাওন বলে উঠল, কি বলছেন উনি এসব? আমি আবার কি করলাম? মিলা নিচে আয়। পিসমণি নিচ থেকে জোর গলায় বলল, আমার পা তো নড়ছেই না, কারণ পেছনে ঘুরতে পারবো না আমি। যাও নাকি থাকতে চাচ্ছ? শাওন বলল। আমি কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি ঘরেই দরজা কাছে এগিয়ে গেলাম। তারপর দরজা খুলে বের হয়ে এলাম। শাওন আবার পেছন থেকে এসে আমার হাত ধরল। আমি হকচকিয়ে গেলাম আর ওনার দিকে না তাকিয়ে বললাম, কি করতে চাচ্ছেন আবার? একসাথে যেতে চাচ্ছি, শাওন বলল। উনি আমার হাত ধরে আমাকে নিয়ে নিচে নেমে এলেন। সবাই নিচে অপেক্ষা করছিল। কাকা কাকি আর প্রভাতী ও এসেছে। আমি শাওনের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই উনি আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। স্ট্রবেলের কাছে যাব, আমি থেমে থেমে বললাম। শাওন আমার হাত ধরে রেখে আমার কাছে এসে আস্তে করে বলল, তোমার স্ট্রবেল ভালো আছে, চিন্তা করা লাগবে না, ওকে ছাড়া এখন কেউ নিয়ে যাবে না তোর মিলাকে, বলল কাকিমুনি। শাওন তাও আমার হাত ধরেই রইল, কিন্তু লাভ হলো না। কাকিমুনি আমাকে জোর করে ওনার কাছ থেকে নিয়ে গেলেন। সত্যিই হাসি পাচ্ছে। উনি যা শুরু করেছেন সেদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। অনেকের সাথে পরিচিত হতে হলো, কিন্তু উনি সারাদিন আমার চোখের আড়াল হতে দিল না। কিন্তু রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আরেক কাণ্ড। খাওয়া শেষ করতেই শাওন ফোনে একটা কল আসলো। শাওন ফোন তুলে কথা বলতে বলতে এক সাইডে চলে যাওয়ার সাথে সাথে নিপা আমাকে এক হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সাথে অন্য কাজিনরাও ছিল। ওরা নিয়ে আমাকে এক কোনায় ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, একদম চুপচাপ এখানেই থাকবা, দেখি এখন তোমাকে কিভাবে খুঁজে বের করে, বলেই দরজা বন্ধ করে দিল। আমাকে কিছু বলার সুযোগই দিল না। এখন বোকার মতো বসে থাকা ছাড়া উপায় নেই। এ কেমন জ্বালা! রুমটা গোডাউনের মতো, মাকড়সার জালে ভরা, আর চারদিকে আফসা অন্ধকার। এখন ওই গরিলা আমাকে খুঁজে না পাওয়া অবধি হাঁ করে বসে থাকবে হবে আমার। আমি রুমটার ভেতরটা দেখতে লাগলাম। রুমটার সাথে একটা বেলকনিও আছে। আমি এগিয়ে গিয়ে বেলকনিতে দাঁড়ালাম। চাঁদ তো দেখা যাচ্ছে না, কিন্তু বাহিরে আলো ভালোই আছে। আমি মুগ্ধ চোখে বাহিরে দিকে তাকিয়ে রইলাম। আচমকা শাওন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমি একটু চমকে গেলাম। উনি একটা স্বস্তিত নিঃশ্বাস ফেলে বললেন, পেয়ে গেছি। আমি ঘাড় ঘুরিয়ে শাওনের দিকে তাকালাম। উনি আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। আমি চোখ সরিয়ে সামনের দিকে তাকালাম। ওনার চোখের দিকে বেশি সময় তাকিয়েই থাকতে পারি না আমি। ছাড়ুন এখন, মাথা নিচু করে বললাম আমি। উনি আমাকে ছেড়ে দিয়ে আমাকে ওনার দিকে ঘোরালেন, কিন্তু কিছু না বলে তাকিয়ে রইলেন। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কি? কিছু বলবেন? আমার যেটা পাওয়া সেটা কবে পাবো আমি? শাওন আমার ঠোঁটের দিকে ইশারা করে বলল। আমি শুরু চোখে তাকিয়ে বললাম, দিয়েছি তো, তাও একটা না, 4টা। শাওন প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল, মানে? আমি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, মানে আবার কি? 4বার দিয়েছি, পরিশোধ হয়ে গেছে। আপনার কি মনে হয় আপনি একাই ঘুমিয়ে থাকার সময় সুযোগ নিতে জানেন? আমি জানি না। বলে মুখ ভেঙচি দিয়ে একটু ভাব নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। উনি জায়গায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। এখন আমিও বলবো না কখন দিয়েছি। বুঝুক কেমন লাগে। আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যান আপনার গুরুত্বপূর্ণ কাজে। 1 মাস কোনো 1 বছর কাটিয়ে আসুন, রেগে বললাম আমি। ওকে, যাব আমি, শক্ত মুখ করে বলল শাওন। আমি ধমকে গেলাম। শাওন বের হয়ে চলে গেল। উনি কি সত্যিই যাবেন নাকি? এখন কি করব আমি? উনি আগের চেয়েও বেশি খারাপ হয়ে গেছেন এখন। আমাকে কষ্ট দিয়ে কি পান উনি? এখন তো আমারই রাগ লাগছে। যাওয়ার খুব শখ ওনার, তাই না? উনি যাওয়ার আগে আমিই চলে যাব। আমি 1 বছর আগে আর ফিরবই না এবার। অবশ্যই গরিলা। আমি নিজের লাগেজ গুছিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ শাশুড়ির কাছে গেলে 1000টা প্রশ্ন করবে, পরে কিনা বকবেও। তার চেয়ে আমি নিজেই বাড়ি যাই, এটাই ভালো হবে। আমি সত্যি চলে এলাম। বাড়ি আসতে আসতে বিকাল হয়ে গেল। আর বাড়ি ফিরতে কাকা কাকির 1000 প্রশ্ন, তাও আবার সব শাওনকে নিয়ে। সে আসেনি কেন? সে কই? কেমন আছে? কখন আসবে? নিয়ে আসলি না কেন?
হ্যান ত্যান অনেক প্রশ্ন। বুঝি না এদের ওপর গরিলাটা কি কালা জাদু করে বসেছে। আমি বলে দিলাম যে আমি এখানে অনেক দিন থাকবো, উনি বিদেশে যাচ্ছেন। এটুকু বলে আমি নিজের রুমে ঢুকে এলাম। আমি তো একটা দিনও থাকতে পারি না, 1 মাস কিভাবে থাকবো? এক্ষুনি তো চলে যেতে ইচ্ছে করছে। উনি কি আমাকে নিতে আসবেন? আসলেও আমিও যাব না। আমাকে রেগে যাওয়ার কথা চিন্তা করলো কিভাবে উনি। ফ্রেশ হয়ে কিছু খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু খেতেও ভালো লাগছে না। যদিও আমি সকাল থেকে না খাওয়ার, তাও সময় তো কাটছেই না। তাই বকুলের কাছে চলে গেলাম। বকুল আমাকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। কিরে, ফুলসজ্জা কেমন করলি? বকুল প্রথমেই এই প্রশ্ন করলো। বকুলটা দিন দিন লুচ্চা হয়ে যাচ্ছে। কি ভাবছিস? আর তোর বর কই? বকুল বলল। আমি উত্তর দিলাম না। আর বকুলও উত্তরের অপেক্ষা না করে বলে উঠল, এবার তো কাহিনী শোনাতেই হবে তোকে। বল কি হয়েছিল? বকুল হালকা বলিস না যে এবারও কিছু হয়নি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। হায়রে কপাল, আমি মা হতে চলেছি, আর তুই এখনো বরকে হাত করতে পারলি না। হেসে বলে উঠল বকুল। আমি চোখ বড়সড় করে বললাম, সত্যি? হ্যাঁ, 2 মাস হয়েছে। বকুল নিজের পেটের ওপর হাত রেখে বলল। আমি খুশি হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তোদের কি ঝামেলা চলছে? না হলে এমন অবস্থা কেন? শাওন কি তোকে এখনো মেনে নিতে পারছে না? আমি সাথে সাথে বলে উঠলাম, আমাদের মধ্যে সব স্বাভাবিক আছে। আর উনি আমাকে এটুকু বলেই আমি থেমে গেলাম। আমি ওনার শেখানো কথাগুলো বলে ফেলেছিলাম প্রায়। ভাগ্যিস পুরোটা বলিনি। উনি তোকে কি? বকুল প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল। আমি অপ্রস্তুত হয়ে গেলাম আর বললাম, কিছু না, আমি যাব, এখন কাজ আছে বলে আমি উঠে দাঁড়ালাম। কিন্তু বকুল আমাকে হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, আমারও তো মনে হয় তুই কিছু পাকিয়ে বসে আছিস, তোর দ্বারা কিছুই হবে না। বলেই বকুল আমার মাথার টোকা দিল। সত্যিই কি সব স্বাভাবিক আছে, নাকি তুই স্বাভাবিক হতে দিচ্ছিস না? ভ্রু উঁচু করে বলল বকুল। আমি ওর প্রশ্ন শুনে নিজেই নিজেকে জিজ্ঞেস করলাম, সত্যিই কি আমি স্বাভাবিক হতে দিচ্ছি না? রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। স্রোব এলো, আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম যে উনি অফিস থেকে এসে তো আমাকে অবশ্যই খুঁজবেন, আর না পেলে তো অবশ্যই এখানে চলে আসবেন, তাই না? 1 মিনিট এগুলো তো আমার ভাবার বিষয় না। এসব চিন্তা ঝেড়ে ফেলে আমি জোর করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু চোখে ঘুম আসতে আসতে রাত 10টা বেজে গেল। কিন্তু ঘুম আসতে না আসতেই কেউ আমার এক হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিল। আমি ঘুম চোখে ডলতে ডলতে বললাম, কে? উফ, অসহ্য। ভালো মতো তাকাতেও বুঝলাম যে এটা শাওন। আমার মুখ হা হয়ে গেল। উনি এত জলদি কিভাবে এলেন? ঘরের আবছা আলোতে ঘড়িটা ভালোভাবে দেখা যাচ্ছে, 10টা 13 বাজে। উনি এত জলদি কিভাবে আসতে পারেন? ওনার অফিস থেকে ফিরতেই তো 8:30 বাজে। নাকি এটা স্বপ্ন? না বলে এসেছে কেন? শাওন রেগে দাঁতে দাঁত চেপে বলল। উনি যে অনেক রেগে গেছেন সেটা কথা বলার ধরনেই বুঝতে পারছি। আমি বিছানা থেকে নেমে দাঁড়ালাম আর ওনার দিকে অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলাম, এটা কি সত্যি আপনি? উনি রেগে আমার 2 বাহু ধরে ওনার কাছে নিয়ে এসে বললেন, তোমাকে মানা করেছিলাম না, কেন বের হয়েছো? আর তোমার সাহস কি করে হয় এভাবে চলে আসার? আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে শক্ত চোখে তাকিয়ে বললাম, আমার ইচ্ছা হয়েছে, আমি এসেছি। শাওন রেগে আমার দিকে 1 পা এগিয়ে আসতেই আমি ঘাবড়ে গেলাম। তোমাকে একটা শিক্ষা না দিলে হবে না, রেগে বলল শাওন। মা মানে? আমি চমকে গেলাম। উনি হট আমাকে কোলে তুলে নিয়ে বিছানা শুইয়ে দিলেন, আর আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার গায়ে আলতো করে কামড় বসিয়ে দিলেন। আমি ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে নিলাম আর 1 হাত দিয়ে ওনার কাঁধের কাছে শার্ট ঘামছে ধরে নিলাম। উনি আমার কানে কানে বললেন, না বলে আর আসবা? আমি আস্তে আস্তে চোখ খুললাম। শাওন আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। আমি এবার শব্দ করে কেঁদে দিলাম। শাওন বেশি চমকে গেল আর আমার কাছ থেকে সরে আমাকে হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিল। তোমার বেশি লেগেছে? শাওন অস্থির হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। শাওন বলল, ওকে রিল্যাক্স। আমি ওনার কথা শেষ হবার আগেই
আমি ওনাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বললাম, যাবেন না কোথাও, আর গেলেও আমাকে রেখে যাবেন না। আপনি কথা দিয়েছিলেন আমাকে ছেড়ে যাবেন না, তাও আপনি যেতে চাচ্ছেন, খারাপ আপনি। তুমিও তো যাওয়ার পারমিশন দিয়েছো, শান্ত গলায় বলল শাওন। আমি রেগে গেলাম আর ওনাকে ছেড়ে ওনার বুকের উপর 2 হাত দিয়ে ধাক্কা মেরে বললাম, দিইনি আমি, কতবার বলবো, কিন্তু আমাকে তো যাওয়াই লাগবে। শাওন সরো চোখে তাকিয়ে বলল। আমি চোখ পাকিয়ে বললাম, কি বললেন শোনোনি? শাওন বলল। আমি ওনাকে ঠেলে বিছানায় শুইয়ে দিলাম আর ওনার কাছে এসে ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিলাম। উনি প্রকাশ না করলেও বেশ ভালোই ব্যথা পেলেন। পাওয়া উচিত অবশ্যই অসভ্য গরিলা। আমি সরে আসার আগেই উনি আমাকে টেনে শুয়ে দিয়ে আমার কাছে চলে আসলেন। আমি চোখ বড়সড় করে তাকিয়ে রইলাম। অনেক বেশি সাহস হয়ে গেছে তোমার। শাওন ভ্রু কুঁচকে বলল। আমি ক্ষোভের সাথে বলতে লাগলাম, হ্যাঁ হয়েছে তো, আমি এবার সত্যিই আপনার সাথে যাব না। আপনার এতই যখন যাওয়ার শখ, জোরেই বলে উঠল শাওন। আমি ভয়ে চুপ হয়ে গেলাম। গাধা, আমি একেবারে বলেছি যে আমি যাচ্ছি। সব সময় 10 লাইন বেশি বোঝতো, কিসের জন্য? শাওন রাগ ও মিষ্টির কণ্ঠে বলল, মা মানে আমি বললাম তোমার মতো গাধা হয়তো পুরো এই এলাকায় পাওয়া যাবে না। কাঁদো এতই ভালো লাগে তোমার যে তুমি রোজই খুঁজে বেলায় শুরু করে দাও। আগে পরে না শুয়ে তোমার মাথায় বুদ্ধি নেই। বাসা থেকে 1 পা বের হলেই তো 3 মিনিটের মধ্যে অঘটন ঘটিয়ে বসে থাকো। আর তোমাকে রেখে 1 মাসের জন্য যাব আমি? শাওন রেগে আমার দিকে তাকিয়ে বলল। আমি হাঁ হয়ে গেলাম। আমি কি তাহলে আবার ভুল বুঝলাম? আমি চোখ পিট করে তাকিয়ে বললাম, তুমি তো গাধা। শাওন ভ্রু কুঁচকে বলল। আমি চোখ পাকিয়ে তাকালাম আর বললাম, আর আপনি তো বোন মানুষ, বলেই আমি হেসে দিলাম। শাওন কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। আপনি তো বলেছিলেন কামড়ে দেওয়ার বোন মানুষের কাজ, মনে নেই? আমি মধু হেসে বললাম। উনি কিছু না বলে ওভাবেই তাকিয়ে রইলেন। আমি চোখ নামিয়ে নিলাম আর একটা ঢোক গিললাম। এখন আবার কি? সাথে সাথে আমার পেটের মধ্যে শব্দ হলো। আমি ঠোঁটে ঠোঁট চিপে সরু চোখে ওনার দিকে তাকালাম। সকাল থেকে না খাওয়ার কারণে হয়তো এখন খিদেও পেয়েছে। উনি আমার দিকে কড়া চোখে তাকালেন, অর্থাৎ এখন আমি আবার বকা খাবো। আমি কি বলবো বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলাম। পিরিয়ড না তোমার? এই সময় না খেতে থাকো কেন? এগুলো করো বলেই তো 2-3 দিন পর অসুস্থ হয়ে যাও। কড়া চোখে তাকিয়ে বলল শাওন। আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। উনি আমার কাছ থেকে সরে বিছানা থেকে নামলেন, তারপর রুম থেকে বের হয়ে গেলেন। এখন আবার কি করতে চলেছে উনি? আমি বিছানা থেকে নেমে বাইরে বের হয়ে এলাম। কাকি আর প্রভাতী তো আজ বিকেলেই বেড়াতে গেছে। এদিকে কাকাও এখনও ফেরেনি। এখন এত রাতে কি করবেন আপনি? আমি শাওনকে প্রশ্ন করলাম। উনি রান্নাঘরে খাবার খুঁজতে ব্যস্ত, কিন্তু কিছুই নেই। আসলে আমি কিছু রান্নাই করিনি রাতের জন্য। ভাত ছাড়া কিছুই নেই এখন। পাবেন না আপনি এখন কিছু? আমি বললাম। শাওন রেগে বলে উঠল, ওরা না খাইয়ে রেখেছে তোমাকে? ওনার প্রশ্ন শুনে আমি হাঁ হয়ে গেলাম। আমি খাইনি, ওদের কোনো দোষ নেই বললাম আমি। এটা শুনে আরোই রেগে গেল শাওন। নেও ঠেলা, কিছু বলেই শান্তি নেই। আমি একটু কিউট হাসি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটাই কোনো লাভ হলো না। উনি রান্নাঘরে তাকের ওপর থেকে ডিম নিলেন। এখানে গ্যাসের চুলা নেই, মাটির চুলা। আমাকে দিন, আপনি পারবেন না, আমি বললাম। শাওন নিজের শার্টের হাতা গুছিয়ে নিতে বলল, তোমাকে কে বলল আমি পারবো না? ওনার ভাব নেওয়া দেখে আমি আর কিছু বললাম না। বুকের কাছে 2 হাত গুছে ওনার কাজ দেখতে লাগলাম। উনি ছোট টুল নিয়ে চুল ধরানোর জন্য বসলো, কিন্তু এখন সমস্যা বিষয় হলো উনি চুলো ধরাতেই পারছেন না। একবার পাতা দিয়ে চেষ্টা করেছেন, আর একবার ছোট গাছের ডাল দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ওনার কাজ দেখেই আমার হাসি চলে আসলো, কিন্তু অনেক কষ্টে হাসি আটকাছি। উনি মাঝে মাঝে আমার দিকে কড়া চোখে তাকাচ্ছেন। তখনই আমি এমন ভান করছি যেন কিছুই জানি না। প্রায় 20 মিনিট তো হয়েই এলো, কিছুতেই কিছু হচ্ছে না। এদিকে উনি
অনেক ঘেমেও গেছেন। যাবারই কথা, এসি নেই আমাদের বাড়িতে। আমাকে দিন, কেন জেদ করছেন? বললাম আমি। তুমি চুপ থাকো, আমি পারবো। উনি চেষ্টা করতে করতে বললেন। যত যাই হোক, উনি হার মানতে রাজি না। এত জেদ, অসভ্য গরিলা একটা। উনি শেষমেশ চুলো ধরিয়েই ছাড়লেন কিছু কাগজের সাহায্যে। উনি একটা মিষ্টি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এই চুলো ধরাতে আমার 5 মিনিটও লাগে না। কিন্তু সেটা উনি হয়তো 30 মিনিটের বেশি সময় নিয়ে ধরালেন। আর তাতেই উনি এত খুশি। তবে এই হাসিটা দেখে আমার মন ভরে গেল। উনি ডিম দিয়ে ভাত ভেজে নিলেন। কিন্তু উনি কি খাবেন? কুমড়ো তো নেই। উনি প্লেটটা আমার দিকে ধরে বললেন, নেও। কি চিন্তা করছো এত? আর আপনি? আমি জিজ্ঞেস করলাম। আমার চিন্তা তোমার করতে হবে না বলেই উনি আমার হাতের প্লেটটা ধরিয়ে দিয়ে রুমে চলে গেলেন। আমি না করলে কে করবে? গরিলা একটা। আমি একা খাবো না, তাই প্লেট টেবিলে রেখে রুমে এসে ঢুকলাম। আর ঢুকেই হকচকিয়ে গেলাম। উনি নিজের শার্ট খুলতে খুলতে আমার দিকে তাকালেন। কি? প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল শাওন, এটা খুলছেন কেন? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, তোমার লাগেজে আমার একটা শার্ট রেখে দিয়েছি না, ওটা দাও। শাওন বলল, মা মানে? আমি অবাক হয়ে গেলাম। মানে আমার যে শার্টটা নিয়ে নিয়ে ঘুরে বেড়াও, সেটা সেটা কিউক বলল শাওন। উনি জেগে গেছেন। আমি এগিয়ে গিয়ে লাগেজ খুললাম। তারপর ওনার শার্টটা বের করে ওনার দিকে ধরলাম। উনি আমার হাত ধরে টান দিয়ে ওনার কাছে নিয়ে এলেন। আমি চমকে গেলাম। কি করছেন আপনি? আমি বললাম, এটা কেন রেখে দিয়েছ? শাওন ঠোঁটের কোণে একটা হাসি টেনে বলল, এটা আমি একটা ঢোক গিললাম। উনি আমার কাছে ওনার মুখটা এগিয়ে আনতেই আমি এক হাত দিয়ে ওনার ঠোঁটটা ঢেকে দিলাম। আপনিও আমার সাথে খাবেন? তাই তাড়াতাড়ি আসুন। দ্রুত কথাগুলো বলে আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে এলাম। আমি টেবিলে বসে অপেক্ষা করতে লাগলাম। উনি কিছুক্ষণের মধ্যেই চলে এলেন। আমি ওনাকে আমার পাশে বসার জন্য চেয়ার হাত রেখে দেখিয়ে দিলাম। উনি শার্টের হাতা গুছিয়ে নিতে নিতে আমার পাশে এসে বসলেন। উনি ঠিকভাবে মাথাও মুছেননি, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আমার জন্য হয়তো তাড়াহুড়ো করে চলে এসেছেন কি? শাওন আমার দিকে প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল, থামেন, আমি আসছি বলেই আমি রুমে চলে এলাম। তারপর তোয়ালে নিয়ে এসে ওনার মাথার উপর দিয়ে মাথা মুছে দিতে লাগলাম। উনি চুপচাপ বসে রইলেন। ভালো মতো মুছে দিয়ে আমি তোয়ালে সরিয়ে বললাম, এখন ঠিক আছে। কিন্তু ওনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে সেগুলো ঠিক করে দিতে লাগলাম। উনি আমার দিকে গম্ভীর চোখে তাকিয়ে বললেন। ওনাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আমি অপ্রস্তুত হয়ে গেলাম আর হাত সরিয়ে নিলাম। তোয়ালেটা চেয়ারের বাক সাইডে রেখে চেয়ারে বসে পড়লাম। শুরু করো, শাওন আমাকে বলল। প্লেট তো আরেকটা লাগবে বলেই আমি উঠতে লাগলাম, কিন্তু উনি আমার হাত ধরে আমাকে বসিয়ে দিলেন। তোমার হাতে খাবো আমি, শাওন বলল। আমি তাকে রইলাম। কি হলো? শাওন বলল। আমি মধু হেসে না সূচক মাথা নাড়ালাম। তারপর শাওনের মুখে খাবার তুলে দিলাম। যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার